হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যেটা আমরা খুবই আস্তে আস্তে এবং বুঝে বুঝে অঙ্কগুলো করব আর প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব। কেমন? চলো তাহলে শুরু করি, বেশি দেরি না করে আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্নে কি বলেছে? বলেছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর পরীক্ষায় প্রচুর এসেছে, বিশেষ করে ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডিতে আর এমটিএসে এই অঙ্ক প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে। কিন্তু আমি এই অঙ্ক আবার কিন্তু সিজিএল প্রিলিতেও দেখেছিলাম। তাই তোমরা এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো। আমি আস্তে আস্তে করাবো আর খুব আস্তে আস্তে, আর যারা পারবে অবশ্যই তারা করে কি করবে, স্কিপ করে অন্য অঙ্কগুলো করে অবশ্যই যাবে, অবশ্যই। কেমন? দেখো, তাহলে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত বলে দিয়েছে? তাহলে আমরা একটু লিখে নিই। একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণে দুধও আছে, আবার কি আছে, জলও আছে। সেই মিশ্রণে দুধ আছে আবার জলও আছে, সেখানে সেই মিশ্রণটাই বলে দিয়েছে দুধ কত ভাগ আছে। দুধ আছে 2 ভাগ ইস্টু, আর জল আছে কত ভাগ? 1 ভাগ। তাহলে মিশ্রণটাই প্রথমে কত ভাগ দুধ ছিল? 2 ভাগ দুধ ছিল আর 1 ভাগ জল ছিল। এবার বলছে কি, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে, মানে এই মিশ্রণটাই কি বলছে, আরও 2 লিটার দুধ মেশাবে। ভালো করে, এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, যে কি মেশাচ্ছে? দুধ মেশাচ্ছে, কিন্তু জল মেশাচ্ছে না, তাই তো। কিন্তু বলেছি কি, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত কত হবে? বলেছে 11:5 হবে। এই যে 11:5 অনুপাতটা কখন হবে? যখন ওই মিশ্রণটায় কি করছে, 2 লিটার দুধ মেশাচ্ছে, তখন যে অনুপাতটা 11:5 হচ্ছে, তাই তো। এবার চলো আমরা তাহলে করি। কি মেশানো হচ্ছে তোমরাই বলো? দুধ মেশানো হচ্ছে। তাহলে এবার তোমরাই বলো, জল তো মেশানো হচ্ছে না, তার মানে জল আগেও যতটা ছিল এখনই ততটা থাকার কথা। কিন্তু দেখো, আগে দেখাচ্ছে জল 1 ভাগ আছে, এখন দেখাচ্ছে 5 ভাগ আছে। সেটা কি করে হয়? আমরা তো এটা প্রশ্নে দেখেছি যে দুধ মেশাচ্ছে, তার মানে দুধ বাড়বে কমবে, কিন্তু জল বাড়বেও না কমবেও না, তার মানে জলের পরিমাণটা সেম থাকবে। তো চলো আমরাও সেম করে নিই। তাহলে দেখো, এটা 5 আছে, আমরা এটাকেও 5 বানিয়ে নিই। তাহলে কি করব? 5 × 5। দেখো, এবার আমাদের কি হলো, জলগুলো সেম হয়ে গেল, তাই তো, জলগুলো সেম হয়ে গেলো। এবার দেখো, আমরা সবসময় কি শিখিয়েছি তোমাকে, তোমাদের কি শিখিয়েছি আমরা? শিখিয়েছি যে সবার সাথে সমান ব্যবহার করতে হয়। যদি একটা অনুষ্ঠানে সবাইকে খেতে দিই, পাশাপাশি ধরো 2 বন্ধুকে তোমার খেতে দিলে, এবার তুমি একজনকে মিষ্টি দিলে একজনকে মিষ্টি দিলে না, এটা কেমন দেখায়? এটা খারাপ দেখায় না? তাই আমরাও এখানে ঠিক সমান ব্যবহার করবো। একেও 5 দিয়ে গুণ করেছি, একেও 5 দিয়ে গুণ করব। তাহলে একে গুণ করলে 5 দুগুণই 10 হচ্ছে, কারণ কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, তাই তো। আর এরা হচ্ছে অঙ্ক, তাই এদের সাথে তো আগেই খারাপ ব্যবহার করা যাবে না, নাহলে এরা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ অ্যান্সার দেবে, আমরা টিক মেরে আসবো, আমাদের মাইনাস যাবে। তাহলে এবার তোমরা বলো, আগে ছিল 10 লিটার দুধ, এখন বেড়ে কত হয়েছে? 11 হয়েছে। তাহলে কত লিটার বেড়েছে? তোমরা বলবে দাদা 1 ইউনিট বেড়েছে। অবশ্যই 1 ইউনিট দুধ বেড়েছে। এবার বলো তো, আমরা বার করলাম যে 1 ইউনিট দুধ বেড়েছে, আর প্রশ্নে বলেছে দেখো তো, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে। তাহলে আগে 10 লিটার ছিল, এখন 11। কত লিটার দুধ মেশানো হয়েছে? 1 লিটার দুধ মেশানো হয়েছে। তাহলে প্রশ্নে বলেছে 2 লিটার দুধ মেশানো হয়েছে। তোমরা বলো, এটাই তো 2D মডেল, যে আমরা বার করলাম একটা আর প্রশ্নও বলে দিয়েছে সেটা। তাহলে আমি বলতেই পারি এটাও মেশানো হচ্ছে আর এটাও মেশানো হচ্ছে, তাহলে দুটোই সমান। তাহলে কত গুণ? 2 অক্ষে 2 গুণ। এবার তুমি আমায় বলো যে আমাদের কী বার করতে বলেছে? বলেছে পূর্বে কত লিটার দুধ মিশ্রণ ছিল। এবার তুমি বলো, পূর্বে এখানে ছিল দুধ ছিল 10 আর জল ছিল 5, টোটাল মিশ্রণ তাহলে কত হবে? তোমরা বলবে দাদা 10 আর 5-এ তো তাহলে পূর্বে 15 লিটার মিশ্রণ ছিল। আমি বলবো একদম ঠিক বলেছো, কিন্তু তারপরে আবার 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে 15 দুগুণী কত? পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? 30 লিটার মিশ্রণ ছিল। কেন দাদা 2 দিয়ে গুণ করব? কারণ এই যে 15টা, এটা আমাদের কিন্তু অনুপাত, ইউনিটের, ঠিক আছে, এটা কিন্তু আমাদের রিয়েল ভ্যালু নেই। রিয়েল ভ্যালুটা আমরা 2 দিয়ে গুণ করে তাই বার করলাম। 15 দুগুণী 30 লিটার
মিশ্রণ ছিল প্রথমে। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, যেটা আমরা দেখতেই পাচ্ছি কোথায় আছে, অপশান সিতে আছে। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে সীতা এবং গীতার জমা টাকার অনুপাত কত বলে দিয়েছে, 3:4, এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত বলেছে 4:5। যদি সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হয় তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত। চলো বার করি আমরা। তবে আগে আমরা দেখে নিই কে কে আছে অঙ্কটার ভিতরে, কে কে আছে। আমি সবসময় বলেছি প্রশ্ন খুব ভালো করে পড়বে, আর আস্তে আস্তে করে পড়বে, আর লাইন বুঝে বুঝে পড়বে। কারণ পাটিগণিত হচ্ছে ভাষার খেলা, তাই ভাষাকে খুব কাছে নিয়ে আসতে হবে, ভাষাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তাই আস্তে আস্তে পড়বে, একটা লাইন স্কিপ করলে হবে না, তাই আস্তে আস্তে পড়বে। যারা শিখছো অবশ্যই পড়ে 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 আস্তে আস্তে অঙ্কটা করো। বলেছে কি সীতা এবং গীতার জমা টাকার অনুপাত কত বলেছে, 3:4। তাহলে তোমরা বলো কে কে আছে। তাহলে প্রথমে আমরা লিখি সীতা আছে, তারপর গীতাও আছে। এরাই কি দুজন আছে? তোমরা বলবে না দাদা আরও একজন আছে। কে আছে? গোবিন্দ আছে। তোমরা তখন কি বলবে, গোবিন্দও আছে এখানে, তাই আমরা গোবিন্দকেও লিখে নেব। তাহলে এই খেলাটায় কে কে আছে, সীতা আছে, গীতা আছে, গোবিন্দ আছে। এবার বলো সীতা এবং গোবিন্দর প্রথমে টাকার অনুপাত কত বলে দিয়েছে। সীতার টাকার অনুপাত হচ্ছে 3 ভাগ, আর গীতার টাকা হচ্ছে 4 ভাগ, তাই তো? এবার তুমি বলো যে সীতার টাকা আছে, গীতার টাকা আছে, গোবিন্দরটা খালি কেমন একটা লাগছে না? তাই আমরা কি করব, পাশে যেটা আছে না, গোবিন্দের পাশে যে আছে তার টাকাটাই গোবিন্দর তলায় বসিয়ে দেবো। এবার চলো পরের লাইনে কি বলেছে দেখি। বলেছে গীতা ও গোবিন্দের টাকার অনুপাত 4:5। এবার আবার দেখো গীতা আর গোবিন্দের টাকার অনুপাত দিয়েছে, তাহলে গীতার কত বলেছে 4 ভাগ, আর গোবিন্দের কত বলে দিয়েছে 5 ভাগ। এবার আবার দেখো এখানে দেখো গীতার টাকা আছে, গোবিন্দের টাকা আছে, কিন্তু সীতার টাকা নেই। সীতার জায়গাটা খালি না, আর সীতাকে কিভাবে খালি রাখা যায়? তাই আমরা কি করবো, গীতার যে টাকাটা আছে মানে পাশে যে থাকবে তার সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। তো 4 আছে, এখানে বসিয়ে দেবো। এবার আমরা দাগ টানবো, এবার আমরা ওপর নিচ গুণ করব। 3 4 12, এখানে গুণ করলে হচ্ছে কত, 4 4 16, এখানে গুণ করলে কত হচ্ছে, 4 5 20, তাই তো? চলো কাটাকুটি যাচ্ছে, এবার চলো কাটাকুটি গেলে আমরা কাটাকুটি করে নিই। দেখো 4 দিয়ে আছে, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 5 20। তাহলে সীতার টাকার ভাগ কত, 3 ভাগ, গীতার হচ্ছে 4 ভাগ, আর গোবিন্দের হচ্ছে 5 ভাগ। এবার বলো যে আমাদের প্রশ্নে কি দিয়ে দিয়েছে। বলেছে সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হলে আমাদের সীতার টাকার অনুপাতে দিয়েছে, আর আমরা বার করলাম সীতার জমা টাকার অনুপাত কত, 3 ভাগ। আর প্রশ্নে দেখো বলেছে সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হলে, তাহলে এটাও সীতার জমা টাকার অনুপাত, আর প্রশ্নে যেটা বলেছে এটাও সীতার জমা টাকার অনুপাত, তাহলে দুটোই সমান। আমরা বলতেই পারি 2D মডেল। এটাই হচ্ছে 2D, যে আমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে আর আমরাও সেটা কষ্ট করে খেটে একটা বার করেছি। তাহলে আমরা বার করলাম খেটে যে সীতার জমা টাকার অনুপাত 3 ভাগ, আর প্রশ্নে বলেছে কত, সীতার জমা টাকার অনুপাত 300। কত গুণ হচ্ছে, 3 অক্ষে 3 আর 2 শূন্য, 100 গুণ। এবার তোমাদের কি জানতে চাওয়া হয়েছে, তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত। গোবিন্দের জমা টাকার অনুপাত হচ্ছে 5 ভাগ, এটাকেও আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 100 500 টাকা। এটাই হয়ে গেল কি গোবিন্দের জমা টাকার অনুপাত, এটাই হয়ে গেল হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে। বুঝেছো তো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে। বলেছে কি একটি বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। তবে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। আমাদের কী বার করতে হবে, আমাদের এই জায়গাটুকু বার করতে হবে যে মোট ভোটার, এটাই আমাদের বার করতে হবে, মোট ভোটার। চলো, আর যখন প্রশ্ন পড়বে লাইন টেনে 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 পড়বে, প্লাস তলায় দাগ দিতে দিতে যাবে, কেমন? তাহলে কি বলেছে, একটি বিধানসভা নির্বাচনে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের
62%। আচ্ছা পার্সেন্ট আছে তো, আমরা ধরে নিই মোট ভোটটা হচ্ছে 100, ঠিক আছে, মোট ভোট ধরে নিলাম 100। এবার তোমরাই বলো যে একটা ভোট যখন হয়, এই তো আমাদের কিছুদিন পর আবার বিধানসভা ভোট আছে, আবার দেখবে সবার দুয়ারে দুয়ারে চলে গেছে, দুয়ারে প্রার্থী, সমস্ত জায়গার প্রার্থী দেখবে দুয়ারে প্রার্থী চলে গেছে, দুয়ারে প্রকল্প চলে গেছে। তাহলে আর কিছুদিন পর তো ভোট আছে, আমরা কি দেখব যে যতগুলো পার্টি আছে ততগুলো পার্টি থেকে একজন একজন করে দাঁড়াবে। এবার যখন দাঁড়াচ্ছে, ধরো এবার তোমার বাড়ির সামনেই একজন ধরো সিপিএম দিয়ে দাঁড়াচ্ছে আর একজন দাঁড়াচ্ছে কংগ্রেস দিয়ে, ঠিক আছে, এই যে দাঁড়াচ্ছে, এবার নিশ্চয়ই এরা দুজনই জিতবে না, এদের ভিতরে কেউ একজন জিতবে। তার মানে যে জিতবে তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা বিজয়ী প্রার্থী, তাকে আমরা বলবো কি বিজয়ী প্রার্থী। আর যে হেরে যাবে তাকে আমরা কি বলবো, পরাজিত প্রার্থী, মানে হেরে গেছে, পরাজিত প্রার্থী, তাই তো, এটাই বলবো, যে জিতেছে তাকে আমরা বিজয়ী প্রার্থী, যে হেরেছে পরাজিত প্রার্থী। এদের দুজনের ভিতর কেউ তো একজন জিতবে, সেটা সবাই জানে, কাউকে তো জিততেই হবে। তাহলে আমরা মোট ভোটার ধরলাম কত, 100, তার ভিতরে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 62%, সে ভোট পেয়েছে 62%। তাহলে তোমরা বলো, এ যদি টোটাল ভোটে 62% ভোট পায়, আমরা মোট ভোট ধরে নিলাম 100%, টোটাল ভোটের যদি বলে 62% বিজয় প্রার্থী ভোট ধরে নেয়, 62% বিজয় প্রার্থী নেয়, তাহলে বলো তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে, টোটাল তো 100, তার ভিতরে 62 বিজয় প্রার্থী পেয়েছে, তাহলে পরাজিত কত পেয়েছে তোমরাই বলো। তোমরা আমায় বলবে দাদা তাহলে আর কি 100 থেকে 62 মাইনাস করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো। তোমরা মাইনাস করে দিয়ে বলবে দাদা তাহলে পরাজিত প্রার্থী 28% ভোট পেয়েছে, যে জিতেছে সে 62% পেয়েছে, যে হেরেছে সে 28% ভোট পেয়েছে। পার্সেন্ট শুধু মনে মনেই ধরে রাখো, পার্সেন্ট কিন্তু আমাদের এখানে দরকার নেই, আমরা জাস্ট একে ধরে এগালাম, ঠিক আছে। টোটাল ভোট কত, 100, তার ভিতরে বিজয় প্রার্থী পেয়েছে কত, 62, তাহলে পরাজিত কত পাবে, 28। এবার তোমরা বলো এই যে বিজয় প্রার্থী 62% ভোট পেয়েছে আর পরাজিত 28% ভোট পেয়েছে, পরাজিত প্রার্থী থেকে কত ভোট বেশি পেয়েছে, পরাজিত প্রার্থী থেকে কত ভোট বেশি পেয়েছে বিজয় প্রার্থী। তোমরাই আমাকে বলো কত ভোট বেশি পেয়েছে। তোমরা বলবে এটা আবার কি দাদা, আমরা মাইনাস করলেই তো পেয়ে যাবো। আমি বলবো হ্যাঁ একদম ঠিক বলেছো, তাহলে মাইনাস করে বলো পরাজিত প্রার্থীর থেকে বিজয় প্রার্থী কত ভোট বেশি পেয়েছে। তাহলে তোমরা আমায় কি বলবে, 62 থেকে 28 মাইনাস করলে, আচ্ছা 100 থেকে 62 মাইনাস করলে কত হচ্ছে, 100 থেকে 62 এই বাবা একটু মিস্টেক, হালকা একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে 100 থেকে যদি 62 বাদ দিই তাহলে কত হবে, 38, হ্যাঁ কেমন 38% হবে। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে, 38 পেয়েছে, ঠিক আছে। তাহলে 100 থেকে 62 মাইনাস দিলে কত হচ্ছে, 38 হচ্ছে। তাহলে বিজয় প্রার্থী কত ভাগ ভোট পেয়েছে, 62টি ভোট পেয়েছে ধরে নাও, আর পরাজিত প্রার্থী 38টি ভোট পেয়েছে। তাহলে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থী থেকে কত ভোট বেশি পেয়েছে। তোমরা বলবে দাদা এটা আর কি নতুন জিনিস, আমরা 62 থেকে কি করব, 38 মাইনাস করে দেবো। 38 মাইনাস করলে কত হচ্ছে, 8 আর 2 10, আর এদিকে 20, 22, 23, 24, তাহলে কত, 24 ইউনিট ভোট বেশি পাচ্ছে। এটা কে পাচ্ছে, অবশ্যই বিজয় প্রার্থী পাচ্ছে। তাহলে দেখো বিজয় প্রার্থী 24 ভাগ ভোট বেশি পাচ্ছে, আর প্রশ্নে বলেছে বিজয় প্রার্থী নাকি 144 ভোট বেশি পায়। দেখো দুটোই কিন্তু সমান, আমরা খেটে কষ্ট করে বার করলাম যে বিজয় প্রার্থী 24 ভোট বেশি পাচ্ছে, আর প্রশ্নে বলে দিয়েছে নাকি বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে নাকি 144 ভোটে হারায়, মানে কত ভোটে হারাচ্ছে, 144, মানে এটাই তো বিজয় প্রার্থী বেশি পাচ্ছে, তাই তো তাকে হারাতে পারছে। তাহলে দেখো দুটোই সমান, আমরা বার করলাম বিজয় প্রার্থী কী করছে, 24টা ভোট বেশি পাচ্ছে, আর প্রশ্নে বলেছে 144টা বেশি পায়। তাহলে কত দিয়ে কাটলো হচ্ছে, দেখো 24 6 144। তাহলে আমাদের বার করতে বলেছে কি মোট ভোটার, আমরা মোট ভোটার কত ধরেছিলাম, মোট ভোটার ধরেছিলাম তো 100, তাহলে এটাকে আমরা কী করবো 6 দিয়ে গুণ করে দেবো, 6 100 600। তাহলে মোট ভোটারের সংখ্যা কত, 600 জন। এটাই কি আমাদের, এটাই আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে আছে। বুঝেছো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি
এক অসৎ চাল ব্যবসায়ী। তাহলে লাভ ক্ষতি থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ এটা, যে অসৎ ব্যবসায়ী। তাহলে বলেছে এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কি করছে, 900 গ্রাম দিচ্ছে। ব্যক্তির শতকরা লাভের হার কত? দেখো খুব সহজ একটা অঙ্ক, আর আমরা আস্তে আস্তে অঙ্কটা বুঝে বুঝে করব। দেখো খুব সহজভাবে করব, যাতে অঙ্কটা করতে গিয়ে আমাদের ফিল আসে। কারণ আমি তোমাদের সবসময় বলেছি অঙ্ক করার জন্য ফিলিংটা আসা খুবই জরুরি, পড়াশোনার ক্ষেত্রে খুবই জরুরি। আর এটা কখন আসবে, যখন তোমরা জিনিসগুলো বুঝে বুঝে পড়বে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, যে না আমি বুঝছি, আমার মাথায় থাকছে, আমি বুঝতে পারছি জিনিসটা যে কী করে হচ্ছে, তখনই তোমাদের ফিলিং আসবে। তাই আমি যেইভাবে শিখিয়ে দেবো সেইভাবে ধরে 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 করো, তোমরাও একদিন অঙ্ক অবশ্যই পারবে, কথা দিলাম আমি। আর তোমরা কমেন্টে লিখে যাও যে দাদা আমি অঙ্ক পারবই, একদিন তোমরাই এসে আমাকে বলবে দাদা পেরেছি। চলো তাহলে দেখি কিভাবে করব আমরা। বলেছে এক অসৎ চাল ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী কি, ব্যবসায়ী তো অসৎ, সেদিকে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যবসায়ী এতই চালাক যে সে কাস্টমারকে বলেই বসে প্রথমে যে ক্রয় মূল্যেই দ্রব্যটা বিক্রয় করব। কারণ ব্যবসায়ী তো অসৎ, তার মনে মনে বুদ্ধি অন্য রকম, কিন্তু কাস্টমারকে বলছে যে আমি তোমায় ক্রয় মূল্যে দেবো। তাহলে ধরো তুমি দোকানে গেলে, কাউকে বললে কাকু আমায় 1 কেজি চাল দিন। কাকু বললো ঠিক আছে বাবু, তোমাকে আমি 1 কেজি চাল দেবো, কিন্তু আমি তোমাকে আমার ক্রয় মূল্যেই দিয়ে দেবো। এই কথাটা শুনে তো আমার মন তো খুব ভোলা মন। আমি কি করলাম, কাকুর প্রতি খুব খুশি হয়ে গেলাম। কাকুকে আমি বললাম কাকু তুমি এত ভালো, তুমি আমাকে ক্রয় মূল্যেই দিয়ে দেবো। কাকু তো মনে মনে বলছে আরে বাবা তুই তো আমার চিনিস না আমি কীরকম, ঠিক আছে তুই দেখতেই পাবি তোরে কি আমি ক্রয় মূল্যে মাল দিই। আমার তো মনে খুব আনন্দ, আমাকে ক্রয় মূল্যে দিচ্ছে, তার মানে আমার হাতে কিছু টাকা বাঁচতে পারে, তাই আমি আনন্দে খুব নাচছি। ঠিক আছে, তো এবার কি করবে দেখো, এবার কি হবে, বলেছে অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে আমি কাকুর কাছে কত কেজি মাল চাচ্ছি, 1 কিলোগ্রাম মাল চাচ্ছি। আচ্ছা দেখো এটা 1 কিলোগ্রাম আছে, তো আর আমাদের 900 গ্রাম যেহেতু মাল দিচ্ছে, তো আমরা গ্রামেই নিয়ে যাই। আচ্ছা 1 কেজি মানে কত গ্রাম, 1 কেজি মানে তোমরা বলবে দাদা 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে আর আমরা ধরে নিই, ঠিক আছে 1 গ্রামের দাম 1 টাকা, এটা আমরা ধরে নিই, তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 1 গ্রামের দাম 1 টাকা, এইটুকুনি শুধু আমরা ধরলাম যে 1 গ্রামের দাম 1 টাকা। এবার আমি কাকুর কাছে বললাম কাকু আমাকে 1 কেজি চাল দাও। কাকু বললো তোকে 1 কেজি চাল দেবো, ঠিক আছে যা আমার 1 কেজি চাল কিনতে, 1 কেজি চাল কিনতে মানে 1000 গ্রাম চাল কিনতে, কাকু বলছে আমার 1000 গ্রাম চাল কিনতে আমার 1000 টাকা লেগেছিল, 1000 টাকা লেগেছে। আমি তোকে মানে কাকু কী করছে, কাস্টমারকে মানে তোমাকে, কাস্টমারকে বলছে আমি তোমাকে এই যে আমি 1000 গ্রাম চাল মানে 1 কেজি চাল আমি 1000 টাকায় কিনেছি, 1000 গ্রাম চাল আমি 1000 টাকায় কিনেছি, আমি সেটা তোমাকে 1000 টাকায় দিয়ে দেবো। কাস্টমার শুনে তো খুব আনন্দিত হয়েছে, খুব আনন্দিত মনে মনে যে 1000 টাকার জিনিস 1000 টাকায় দিয়ে দিচ্ছে। আর ওইদিকে তো তার মতলবে অন্য কিছুই ভাবছে, সে ওপরের দিকে তাকিয়ে, ওরে তোরে আমি 1000 টাকায় দেবো রে, তুই এতই ভাবছিস আমারে, ও তো মনে মনে বলতাছে। এইবার দেখো কাকুর শিয়ানাগিরি শুরু হয়ে গেছে। কাকু এবার মনে মনে 1 কিলোগ্রামের পাল্লা বাটখারা চাপিয়ে লুকিয়ে লুকিয়ে কী করেছে, 900 গ্রামের চাপিয়ে দিয়েছে। আর 900 গ্রামের চাপিয়ে দিয়ে কাকু কী করেছে, 1000 গ্রামের পরিবর্তে কাস্টমারকে কত গ্রাম মাল দিয়ে দিয়েছে, 900 গ্রাম মাল দিয়ে দিয়েছে। এইবার আমি তো খুব আনন্দে, আমি এইদিকে তাকাই, পড়াশোনাও তো জানে না, বাচ্চা ছেলে তো কী আর করবে, আর তখনকার দিনে তো ডিজিটাল মিটার বেড়ায় নেই, বুঝতেও পারছে না, আর বুঝেও কী করবে, সেখানেও চোট্টামি করা যায়। তাই আর কাকু তো চোট্টা, তাই কাকু চুরি তো করবেই। তাই কাকু কী করেছে, 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম মাল দিচ্ছে। এবার তোমরাই বলো আমরা 1 গ্রামের দাম ক টাকা ধরেছিলাম, 1 টাকা ধরেছিলাম, তাহলে 900 গ্রামের দাম কত, 900 টাকা।
এবার বলো তো কাকু 900 টাকার জিনিস দিচ্ছে, দিয়ে কাস্টমারের থেকে কত টাকা নিচ্ছে? 1000 টাকা নিচ্ছে। তাহলে 900 টাকার মাল দিয়ে 1000 টাকা নিচ্ছে, কাকু তাহলে কত টাকা লাভ করছে? তোমরা বলবে দাদা এটা আবার কি জিনিস, 1000 থেকে 900 মাইনাস করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো কত, কাকু কত টাকা লাভ করছে। কাকু কি করছে? 100 টাকা লাভ করছে, তাই তো? তাহলে আমাদের এটাই বার করতে বলেছে যে ব্যক্তির শতকরা লাভ কত, মানে অসৎ ব্যবসায়ীর শতকরা কত লাভ করছে অসৎ ব্যবসায়ী। তাহলে বলো অসৎ ব্যবসায়ী কত লাভ করছে? চলো আমরা দেখিনি লাভ বা ক্ষতির হার কী করে বার করতে হয়। আমরা সবাই জানি যে তলায় ক্রয় মূল্য বসে, ক্রয় মূল্যের উপরেই সবসময় লাভ বা ক্ষতির হার হিসাব হয়। তাহলে ক্রয় মূল্য কত কাকুর? ক্রয় মূল্য কি আবার 1000 টাকা লিখে দিও না, কারণ কাকুর ক্রয় মূল্য কেন 1000 টাকা হবে না কাকু? কারণ কাকু 1000 টাকার জিনিস দিচ্ছে না, ওটা সে মনে মনে বলছে, কিন্তু তো কাকু তো চোরটা, চোরটা, তাই কাকু কি করছে? 900 টাকার মাল দিচ্ছে, তাই 900 টাকাই হচ্ছে কাকুর ক্রয় মূল্য। তার মানে কাকু 900 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 1000 টাকায় দিয়েছে। কাকুর নাম চোরটা, কাকু 1000 টাকায় দিয়েছে, কাকু তাহলে 100 টাকা লাভ করেছে। তো লাভ ক্ষতিটা কোথায় বসাবো? সবসময় আমরা জানি ওপরে বসে, 100 টাকা ওপরে ইন্টু 100, যেহেতু শতকরায় বার করবো আমরা, ইন্টু 100। চলো এবার আমরা কাটাকুটি করি, দেখি 2 0 2 0 কেটে গেলাম। এবার আমরা চলো দেখি ওপরে কত পড়ে রয়েছে, 100কে 100 বাই 9। এবার আমরা 100কে 9 দিয়ে ভাগ করি, দেখো ডাইরেক্ট 9 11 99, থাকছে কত? 100 থেকে 99 বাদ দিলে 1। এই যে একটা তলায় পড়ে রয়েছে ভাগশেষে, এই একটা কোথায় যাবে? একটা যাবে ওপরে। আর এই যে আমরা যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা কোথায় আসবে? সেটা আসবে তলায়। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 11.1/9% অ্যান্সার হয়ে গেল, যেটা আমাদের অপশান ডিতে আছে, 11.1/9%। বুঝেছো তো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর পরীক্ষায় প্রচুরবার দিয়েছে, বিশেষ করে WBB KP-তে দিয়েছে প্রচুর পরিবার, আর SSC GD-তেও দিয়ে ভূত করে দিয়েছে এই অঙ্ক। বলেছে কি 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের নাকি সমান। মানে 9টি পেনের ক্রয় মূল্য, 9টি পেন কিনতে আমার যত টাকা লেগেছে, 11টা পেন বিক্রি করে নাকি আমার তত টাকাই লাভ হয়েছে, এটাই বলেছে প্রশ্নে। তাহলে দেখো আমরা কি করবো অঙ্কটা, 9টি পেনের ক্রয় মূল্য, তাহলে 9টি পেনের ক্রয় মূল্য, তো আমরা লিখি 9 ইন্টু ক্রয়, যেহেতু ক্রয় মূল্য 9টি পেনের ক্রয় মূল্য, কিছু তো 9টির সঙ্গে ধরতে হবে, আমরা এমনি এমনি তো করতে পারবো না, কারণ আমরা জানি না যে একটা পেনের ক্রয় মূল্য কত, জানি না। তো আমরা ধরে নিলাম, ধরো তুমি ধরে নাও x, তুমি এখানে ক্রয় জায়গায় x লিখতেই পারো, আর বিক্রয়কে y ধরে করতে পারো, কিন্তু আমরা একটা অঙ্কটার মানানসই দেখে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা অঙ্কটাকে খুব ভালোভাবে বুঝতে পারো। তাই আমি এই প্রশ্নের ভিতরে যেটা লেখা আছে সেটা দিয়েই করছি। 9টি পেনের ক্রয় মূল্য, আমি ধরলাম 9 ইন্টু ক্রয়, বলেছে কি 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে 11 ইন্টু বিক্রয়, কি বলেছে, এই যে 9টি পেনের ক্রয় মূল্য আর বলছে 11টি পেনের বিক্রয় মূল্য নাকি সমান, সমান বলেছে, চলো আমরাও সমান করে দিই। এই যে আমরাও দুটো সমান সমান দিই, সমান করে দিলাম। এবার কি করব, এবার দেখো 9 ইন্টু ক্রয়, তো ক্রয়টা লিখে নিই আমরা, চলো ক্রয় আর বিক্রয় মূল্যটা একটা পাশে নিয়ে আসি। তাহলে ক্রয় মূল্য, এবার আমরা কি করব, দেখো বিক্রয় মূল্যটা এপারে গুণ আকারে আছে না, তাহলে আমরা জানি যে মহাসাগরের এপারে কোনো জিনিস এলে, মহাসাগরের এপারে কোনো জিনিস হলে যদি গুণ থেকে থাকে, তবে সেটা যদি এপারে আসে সেটা কি হয়, ভাগ হয়ে যায়। আর আর যদি শিখেছিলাম যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, আর বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, আর এখানে যেহেতু গুণ আছে তাই কী হবে, ভাগ হয়ে যাবে। এবার ওপরে কত পড়ে রইল, 11, আর এটা কি হবে, যেহেতু গুণ আছে তলায় চলে আসবে 9। তাহলে ক্রয় মূল্য কত ছিল, 11, বিক্রয় মূল্য কত, 9 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দাদা এখানে ক্ষতি ছাড়া কিছুই হচ্ছে না, কারণ 11 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে ক টাকা ক্ষতি করছে, তোমরা বলবে কি দাদা 11 থেকে 9 মাইনাস করে দেবো, তাহলে তোমরা বলবে কি 2 টাকা ক্ষতি করছে, 2 টাকা ক্ষতি করছে ওই ব্যবসায়ী। তাহলে আমাদের বার করতে বলেছি কি শতকরা লাভ বা ক্ষতির হার কত। একটু আগে আমরা শিখলাম না যে কীভাবে শতকরা লাভ বা ক্ষতির হার ব্যবহার করে, যেহেতু ক্ষতি করছে তাহলে চলো
কাকুর ক্রয় মূল্য কত দেখো, কাকু 11 টাকা দিয়ে পেনগুলো কিনেছিল কিন্তু বিক্রি করেছিল কত, 9 টাকায়। তাই কাকুর ক টাকা ক্ষতি হয়েছে, 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা কোথায় বসাবো, তোমরা বলবে ওপরে বসাবো, ইন্টু শতকরায় বার করতে বলেছে তাই 100। চলো এবার আমরা গুণ করি। দেখো আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে তো ওপরে গুণ হয়ে যাবে, 2 100 200 বাই 11। চলো এবার আমরা ভাগ করে দেখি। দেখো 11 কে 11, তাহলে তলায় 20 থেকে 11 মাইনাস করে দিলে কত থাকছে, 9 থাকছে। তাহলে এবার 0 দেখি, দেখো 8 11 88, তাহলে কত থাকছে, 90 থেকে 88 বাদ দিলে 2 থাকছে। এই যে এই 2টা কোথায় যাবে, তোমরা বলবে দাদা এই ভাগশেষটা বসেছে, একটু আগেই তো তুমি আমাদের শিখিয়েছিলে যে এটা ওপরে চলে যায়, আর যেটা দিয়ে আমরা ভাগ করেছি 11 দিয়ে সেটা কি হয়, নিচে চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 18/2/11% কী হবে, অবশ্যই কিন্তু ক্ষতি হবে। কি আবার লাভ করে দিও না, কারণ প্রশ্নে লাভও থাকবে কিন্তু। কেন আমাদের ক্ষতি হবে, কারণ কাকু 11 টাকা দিয়ে কিনেছিল, 9 টাকায় বিক্রি করেছিল, তাই তার ক্ষতি হয়েছিল। তাই আমরা বলবো কত অ্যান্সার, 18/2/11% ক্ষতি। কোথায় আছে এটা, 18/2/11%, 18/2/11% ক্ষতি, যেটা আমাদের অপশান সিতে আছে। এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। কত সুন্দরভাবে করলাম না, এরমই বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্টে জানাবে। লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, শেয়ার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটা কমেন্টে জানাবে যে দাদা আমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, বা আমাদের এই টপিকে আরও ক্লাস চাই আমাদের, তুমি আমাদের দাও, আমি তোমাদের সেই টপিক অনুযায়ী ক্লাস করিয়ে দেবো। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণের জন্য সকলকে টাটা।